আমি যদি ভুল না করে থাকি ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা প্রথমে তুলেছিলেন এবং তারপর থেকে অনেকে এটাকে সাপোর্ট করছে, কেউ কেউ এটাকে সমালোচনাও করছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি পরিবর্তন হওয়া জরুরি? এই মুহূর্তে এই আলোচনাটা ওঠার মিনিংটা হলো আমরা মূল জায়গার ফোকাসটা হারিয়ে ভিন্ন জিনিস নিয়ে অনেক সময় নষ্ট করছি। যে টাইমে আমাদের গণহত্যা চালানো একটা দলের বিরুদ্ধে বিচার নিশ্চিত করার কথা, যে মুহূর্তে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করার কথা, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খোঁজ নেওয়ার কথা, এবং দেশের ইকোনমিটাকে যেভাবে ধ্বংস করে গিয়েছিল পুনর্গঠন করার কথা, এবং আমাদের সামনের রাজনৈতিক রূপরেখা কেমন হবে সেটা ঠিক করার কথা, ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি এই ব্যাপারগুলা নিয়ে তর্ক বিতর্কে মেতে থাকি, এর মানে ঐক্যটাকে নষ্ট করে বিভাজনের দিকে হাঁটছে সবাই। আমার কাছে মনে হয় এই মুহূর্তে এই আলোচনার দিকে ফোকাস থাকা একদমই উচিত না, বরং মূল যে কাজগুলো আছে সেই কাজগুলো করা উচিত। এবং শুধু এই জাতীয় সঙ্গীত না, আপনি দেখবেন অনেকগুলা এইরকম টপিক আসবে যারা এই আলোচনাগুলোকে দিয়ে আমাদের মূল কাজগুলোর ফোকাসটাকে নষ্ট করার পায়তারা করবে। তাই অনেক তো আসলে গুরুত্বপূর্ণ কথা বললাম। এখন আপনার ব্যক্তিগত লাইফ, আপনি আসলে এখন বর্তমানে আপনার পরিবারে কে কে আছেন? পরিবারের কথা যদি বলেন, বাবা, মা, ছোট বোনও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বর্তমানে। আমি এই ফ্যামিলির বাইরে আমার কাছে যেটা মনে হয় পুরো দেশটাকেই আমার এখন ফ্যামিলি মনে হয়, যে সবাইকে নিয়েই আমাদের কাজটা করা উচিত। তার মানে আপনি এখনো বিয়ে তো করেননি? না, এখনো বিয়ে করিনি। আচ্ছা, আপনার কি পছন্দ আছে? এই কথাগুলা মিডিয়াতে কি বলা উচিত? ইয়েস অর নো? ইয়েস অর নো আপনি বলেন, ইয়েস অর নো। এইটা আমার মনে হয় যে এই জাতীয় মতামত যদি প্রকাশ করি তাইলে বিভিন্ন রকম কথাবার্তা হবে। রাদার কোনোদিন যদি সামনে বিয়ে হয় অবশ্যই আমি জানাই দিব, কারণ এখন আবার প্রবলেমও আছে যে আমরা ধরে নিতে পারি আপনার পছন্দ আছে। আমি ইয়েস নো কিছুই না বলি। এই আন্দোলনে কিন্তু প্রবাসীদের একটা বড় ভূমিকা আছে এবং আপনি জেনে খুশি হবেন, আপনি হয়তো জানেন ওই বিষয়টা, যে সম্প্রতি কিন্তু 57 জনকে, যে এখানে একটা বিদেশি রাষ্ট্র থেকে 57 জন, আমিও এটার পেছনে অ্যাক্টিভিজম আমি নিজেও করেছি। আপনি তাহলে খবরটা দিয়ে দেন। আচ্ছা, প্রবাসীদের অবদানকে আমি দুইটা ক্যাটাগরিতে একটু ভাগ করতে চাই। প্রবাসীদের ভেতরে বাংলাদেশে দেখবেন প্রবাসীদের ভেতরে একটা আছে ওয়ার্কার হিসেবে মিডল ইস্ট কেন্দ্রিক দেশগুলোতে যায়, আর একটা আছে পড়াশোনা এবং অন্য পারপাসে ইউরোপ আমেরিকার দেশগুলোর দিকে তারা যায়। এবং দুইটা সেক্টরই এত চমৎকারভাবে তারা কন্ট্রিবিউট করেছে, তাদের অবদানকে যদি অস্বীকার করি তাহলে এটা খুবই অকৃতজ্ঞতা হয়ে যাবে। কারণ যারা প্রবাসী ভাইরা ছিলেন তারা কিন্তু একটা বিশাল বড় অবদান রেখেছেন। তারা রেমিটেন্স পাঠানো যখন বন্ধ করে দিল, আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে রাজার করি নাই সেই রাজার রাজত্ব নাই। এন্টার জুলাই মাসে রেমিটেন্স যখন শাটডাউন হয়ে গেল, এটা কিন্তু সরকারের জন্য বিশাল বড় একটা ধাক্কা ছিল। যদি তারা এটা ধরে রাখতে থাকতো, এই সরকার ইকোনমিক্যালি কিন্তু ফল করার একটা স্পেস তারা তৈরি করে দিত। সো আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা আছেন তাদেরকে আমার জায়গা থেকে আমি সবসময় বলবো বিগ স্যালুট টু দেম। কারণ তারা যদি এই কাজটা না দেখেন, তারা কিন্তু রাজনীতি অনেক ক্ষেত্রে বুঝে না, এত পলিসি মেকিং বুঝে না। তারা এই কাজটা করার জন্য তারা চাকরি হারিয়েছে, 8 থেকে 10 বছর করে কারাগারে চলে গেছে। তাদের ফ্যামিলি মেম্বাররা আমার সাথেও যোগাযোগ করেছে যে ভাইয়া এই ব্যাপারে কথা বলা যায় কিনা। আপনি কি দেখেছেন যে বাংলাদেশি মানুষ কতটা সহজ সরল? সৌদি আরবে আমি যদি ভুল না করে থাকি, তাই না? সেখানে সংযুক্ত আরব আমিরাতে, সৌদিতেও কিছু হয়েছে, মালদ্বীপে কিছু এই ধরনের কাজ হয়েছে। তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যেটা হয়েছে যে 57 জন, সংখ্যাটা 57 জন মানুষ হচ্ছে একটা জায়গায় গেদারিং করে আসলে আন্দোলন করছিল, যখন ছাত্রদের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছিল এবং নির্বিচারে গুলি চালানো হচ্ছিল। সেই সময়টা কিন্তু আমাদের ইন্টারনেটটা বন্ধ ছিল এবং তারা আসলে সেখানে থেকে কিন্তু মানে নিতে পারছিল না আর কি। তারপর তারা হচ্ছে সেখানে আন্দোলনে এবং এই জায়গায় আরেকটা বড় প্রেক্ষাপট আছে। এই দেশগুলোতে আপনি জানেন এই ধরনের সমাবেশ করা যায় না, রাস্তায় নামা যায় না, আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু তারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তাদের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা না করে, কারণ জানেন এই শ্রমিক ভাইদের প্রতি কি পরিমাণ অনাচারটা করা হয়। তারা প্রত্যেকটা পদে পদে যে কত হেনস্থার শিকার হয়, এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের পাঠানো রেমিটেন্সের টাকায় আমার দেশের ইকোনমি চলে, অথচ তাদেরকে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে। তারা তাদের ফ্যামিলিতে যদি 1 মাস টাকা না পাঠাইতে পারে, তাদের অসুস্থ বাবা মায়ের হয়তো বা চিকিৎসা চলবে না, তাদের সন্তানের স্কুলের খরচ চলবে না, তাদের ফ্যামিলি চলবে না। তারা কোনো কিছুর দিকে না তাকিয়ে আমাদের জন্য ওই ভিন দেশের প্রবাসে তারা দাঁড়িয়ে গেছে। ইউরোপ আমেরিকার অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা করতে গেছে বাংলাদেশ থেকে, তারা কিন্তু মানববন্ধন করেছে বিভিন্ন দেশের দূতাবাসের সামনে বিভিন্ন জায়গা থেকে। এইটা কিন্তু বড় ধরনের একটা ট্র্যাকশন নিয়ে এসেছে। তারা কিন্তু লেখালেখির মাধ্যমে, অ্যাক্টিভিজমের মাধ্যমে দাঁড়িয়ে গেছে। ইভেন যেহেতু এই আন্দোলনে প্রথম থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, বিদেশে যেসব শিক্ষিত কমিউনিটি আছে
তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ রাখতো। তারা একটা ইউরোপ এবং আমেরিকা সেন্ট্রিক বড় একটা কমিউনিটি তারা দাঁড় করিয়ে ফেলেছিল, যে এই আন্দোলনে যারা আহত হবে তাদেরকে চিকিৎসা যাতে করানো যায়, তারা জনমত গঠনের জন্য কাজ করছিল। এবং বাংলাদেশের বহু মানুষ আছে ইন্টেলেকচুয়াল জায়গা থেকেও এই আন্দোলনে বয়ান তৈরিরও কাজ করেছে। দেখবেন বাইরে থেকে খেলোয়াড়রা যখন আসে কোনো কিছু জয় করে তাদেরকে সেলিব্রেশন দেওয়া হয়। সো আমি চাই এই যে মানুষগুলো যখন আসবে তাদেরকে এই ধরনের সেলিব্রেশনটা দেওয়া উচিত। উই রিয়েলি ও টু দেম। যে সুখবরটা দিতে চাচ্ছিলাম যে এই যে সংযুক্ত আরব আমিরাতে যে 57 জনকে আসলে জেলে নেওয়া হয়েছিল এবং দ্বন্দ্বে কিন্তু সাজা দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু মুক্ত করা হয়েছে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সম্ভবত যোগাযোগ করা হয়েছে। যোগাযোগ শুধু করেনি, আমি যদি এইটা বলি, ইটস অনলি পসিবল অনলি ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহির্বিশ্বে একটা বড় ধরনের অ্যাকসেপ্টেন্স আছে সেটা তো জানেন। যখন 5 তারিখের পর থেকে এই পরিবারের অনেক লোক কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে, আমরা এটা নিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছি, অ্যাক্টিভিজম করেছে এবং তারা বিভিন্ন জায়গায় কথা বলেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি যোগাযোগ করার কারণে কাতারে যে আমির আছে তারা কিন্তু এই ব্যাপারটা মানে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাদেরকে এত সাজা হয়ে যাওয়ার পরেও তাদেরকে কিন্তু মুক্তি দিয়ে দিচ্ছে এবং ইট হ্যাপেন্ড। সো এটা এই সরকারের একটা কূটনৈতিক সফলতা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, যে রাজনীতি চলে এইটাই যদি চলতে থাকে এই ছাত্র রাজনীতির কোনোই দরকার নাই। কিন্তু যদি কিছু পলিসি রিফর্ম করা যায়, এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও ডিবেটে আছে, সেটা অনলাইনে পাবেন। সো ওই জায়গায় বিস্তারিত আমি বলে দিয়েছি যে হল কেন্দ্রিক রাজনীতি বন্ধ করা যায়, অনুষদ কেন্দ্রিক রাজনীতি বন্ধ করা যায়, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ